morning, students. Last week, as far as I am concerned, as far as I remember, we have read lesson 5. We have completed lesson 5. Now today we are going to start lesson 6. Sea Fever, the poem Sea Fever, written by John Masefield. আজকে আমরা ষষ্ঠ লেসন বা ষষ্ঠ অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম, এটি একটি কবিতা, সি ফিভার, অর্থাৎ সমুদ্রের জ্বর বা সমুদ্র জ্বর বা সমুদ্রের প্রতি কারোর যদি কোনো দুর্বলতা থাকে সেটা এখানে বলা হচ্ছে, অর্থাৎ সমুদ্রের প্রতি দুর্বলতা। জন মেসফিল্ড, কবির নাম জন মেসফিল্ড, জন এডওয়ার্ড মেসফিল্ড was his full name. He was born in 1878 and died in 1967. জন এডওয়ার্ড মেসফিল্ড, তিনি জন্মগ্রহণ করেন 1878 সালে এবং মারা যান 1967 সালে। was an English poet, একাধারে তিনি একজন ইংরেজ কবি ছিলেন, রাইটার, লেখক ছিলেন, and poet laureate of the United Kingdom, মানে কবিদের কবি এই শিরোপা তিনি পেয়েছিলেন ইউনাইটেড কিংডমে। from 1930 till his death, 1930 সাল থেকে শুরু করে একদম 1967 সাল পর্যন্ত, অর্থাৎ তার মৃত্যুর দিন পর্যন্ত। He is also remembered as the author of the children's novels The Midnight Folk and The Box of Delights. এছাড়াও তাকে স্মরণ করা হয় কি জন্য? না, শিশু সাহিত্যিক হিসেবে। কেন? শিশুদের জন্য তিনি যে উপন্যাসগুলি লিখেছিলেন, বিশেষত দ্য মিডনাইট ফোক এবং দ্য বক্স অফ ডিলাইটস, এই দুটো বইয়ের জন্য, উপন্যাসের জন্য। দ্য পোয়েম, কবিতাটার সম্বন্ধে এবার একটু let us discuss about the poem. এখানে কবি বলছেন, the poem speaks of the excitement of the poet feels and the anticipation of a sea voyage. অর্থাৎ কবি কি বলতে চাইছেন? কবি বলছেন যে দেখো, সমুদ্র তো আমরা সবাই দেখি, কিন্তু সমুদ্রের ওই একঘেয়েমি জল জল আর জল দেখতে দেখতে আমরা অত্যন্ত বোর ফিল করি। কিন্তু তিনি বলছেন যে না, সমুদ্র যাত্রা করা একটা অদ্ভুত আলাদা একটা রোমাঞ্চকর অভিযানের মতো, ভীষণই সুন্দর। যাত্রা করার মজাই আলাদা, সমুদ্র যাত্রার একটা আলাদাই মজা আছে, যেই আছে সেই বলতে পারবে ভালো। The passionate description of the seascape reveals the external desire of man to seek the splendor of nature. তোমরা নিশ্চয়ই জানো যে এই যে বিশ্ব প্রকৃতি, আমাদের চোখের সামনে যে উন্মুক্ত পৃথিবী বা উন্মুক্ত যে প্রকৃতি, গাছপালা, আকাশ বাতাস, এই যে নদী নালা, সমুদ্র, পাহাড় পর্বত, এই যে উপরওয়ালার যে সৃষ্টি, এই অতুলনীয় সৌন্দর্যের কোনো তুলনা নেই, তাই না? তো কবিও মোহিত হয়ে যান এই সমস্ত দেখে, এই প্রকৃতির এই সৌন্দর্য দেখে কবির মনেও গভীর ছাপ ফেলে। কবির মনে হয় তিনি যদি সমুদ্র যাত্রা করতে পারতেন তাহলে কত না ভালো হতো, বা সমুদ্র যাত্রা তিনি হয়তো করেছেন, তার সেই যে অভিযানের যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতা কিরকম তিনি বোধ করেছেন তার একটা এখানে ধারণা তিনি তুলে ধরেছেন। The poem speaks the excitement, যে উত্তেজনা তিনি বোধ করেছিলেন, the passionate description of the seascape, আর সমুদ্রের যে সুন্দর
বিবরণটা তিনি দিয়েছেন বা সমুদ্রের যে সুন্দর ছবিটা তিনি এখানে উন্মুক্ত করেছেন, রিভিলস বা উন্মোচন করেছেন, তার মাধ্যমে বোঝা যাচ্ছে দ্য এক্সটার্নাল ডিজায়ার অফ ম্যান, একটা মানুষের বাহ্যিক যে আকাঙ্ক্ষা, বাহ্যিক যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা কি? টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, অর্থাৎ এই প্রকৃতির যে অপার সৌন্দর্য, অপার মহিমা, সেটি খুঁজে বেড়ানোই হচ্ছে কবির এই কবিতার মাধ্যমে মূল উদ্দেশ্যটা। তো ঠিক আছে, আমরা কবিতাটা শুরু করি। Let us begin with the poem. I must go down to the seas again, to the lonely sea and the sky. আমি অবশ্যই আবার সমুদ্রে ফিরে যাব, সেই একাকী সমুদ্র যে নিরন্তর বয়ে চলেছে, এবং আকাশের কাছে ফিরে যাব। And all I ask is a tall ship, এবং সর্বপ্রথম আমি যেটা চাইব সেটা হলো আমার একটা বিশাল লম্বা একটা জাহাজ চাই। And a star to steer her by, আর একটা তারা চাই, যে তারাটি আমার ওই জাহাজটিকে পরিচালন করবে বা চালিয়ে নিয়ে যাবে, আমার জাহাজটিকে চালিয়ে নিয়ে যাবে একটা তারা। আচ্ছা ধরো, তোমাদের মনে হয়তো প্রশ্ন জানতে পারে যে একটা তারা সে কি জাহাজ চালায়? না, তারা কখনো জাহাজ চালাতে পারে না। এখানে তারাটা দেওয়ার অর্থ হলো, আগেকার দিনে কবি যে সময় কবিতাটা লিখেছেন সেই সময় মেরিনার্স কম্পাস, অর্থাৎ যারা সমুদ্র যাত্রা করত, সেই সমুদ্রে নাবিকদের জন্য মেরিনার্স কম্পাস তখনও আবিষ্কার হয়নি। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি তখন কেউ জাহাজ নিয়ে যাতায়াত করতো না বা সমুদ্রে যাত্রা করতো না? নাবিকরা করতো। তাহলে কিভাবে করতো তারা করতো নর্থ স্টার, অর্থাৎ ধ্রুব তারা। ধ্রুব তারা কোথায় ওঠে? উত্তর দিকে, আকাশের উত্তর দিকে প্রতিদিনই তাকে দেখা যায়। সেই ধ্রুব তারা দেখে তারা অন্যান্য দিকগুলো ঠিক করে নিত। ওটা যদি নর্থ স্টার হয়, নর্থ স্টার মানে পোল স্টার যেটাকে বলা হচ্ছে, সেই পোল স্টারকে দেখে, পোল স্টারটা কোথায় না আকাশের ঠিক উত্তর দিকে যদি হয়, তাহলে উত্তর দিকটা দেখতে পেলে বা উত্তর দিকটা জানা থাকলে আমার, তাহলে দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম বাকি তিনটে দিক আমার সহজেই জানা হয়ে গেল বা বের করে নেওয়া হয়ে গেল। এইভাবে তখনকার দিনে নাবিকেরা, when the mariner's compass was not discovered, they used to get their way on a sea voyage. Am I clear? বুঝতে পারলাম না? তো সেই কারণে বলা হয়েছে যে and a star to steer her by, জাহাজকে সবসময় ফেমিনাইন জেন্ডারে ফেলা হয়। কেন? তার কারণ হলো জাহাজের খোলের ভেতরে মানুষ, খোলের ভেতরে প্যাসেঞ্জারদের নিয়ে যায়। মা যেমন তার গর্ভের মধ্যে সন্তানকে ধারণ করেন, সেই কারণে জাহাজকেও নারী হিসেবে কল্পনা করা হয় যখন সে চলতে থাকে। কেন? তার খোলের মধ্যে সে প্যাসেঞ্জারদের বা যাত্রীদের নিয়ে যায়, সেই কারণে তাকে হার বলা হচ্ছে। ওকে, ক্লিয়ার? A star to steer her by, অর্থাৎ একটি তারা থাকবে যে আমার ওই জাহাজটিকে পরিচালনা করবে। And the wheels kick, এবং জাহাজের যে চাকা, সেই চাকার লাঠির আঘাতে। And the wind song, আর হু হু করে বাতাস বইতে থাকবে, সেই বাতাস গান গাইবে কত রকমের। And the white shells shaking, আর জাহাজের পাল ঘাটে
জাহাজের পাল তুলে দেওয়া হবে, পাল খাটানো হবে, হু হু করে বাতাস বইতে থাকবে, আর পালের কাপড়টা পটপট পটপট করে কাঁপতে থাকবে। অ্যান্ড এ গ্রে মিস্ট, আর ধূসর রঙের একটি ধোঁয়াশা অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখমণ্ডলের উপর ছড়িয়ে থাকবে। অর্থাৎ গোটা সমুদ্রটা জুড়ে বা সমুদ্রের চারপাশে একটা গভীর মানে প্রবল যে জলোচ্ছ্বাস হয় তার জন্য একটা ধোঁয়াশার মতো ধূসর রঙের একটা ধোঁয়াশা সৃষ্টি হবে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, আর দেখা যাবে কি একটা ধূসর রঙের ভোর আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে গিয়ে এক ধূসর রঙের ভোর শুরু হচ্ছে। I must go down to the seas again. আমি আবার সমুদ্রে ফিরে যাব। For the call of the running tide, যে চলমান বা যে বহমান ঢেউগুলো তাদের ডাক বা তারা হাতছানি দিয়ে আমায় ডাকছে, সমুদ্রে যাওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে, তাদের ওই আহ্বান আমি কি করে অস্বীকার করি? আমাকে তাই যেতেই হবে, সমুদ্রের কাছে আমাকে ছুটে যেতেই হবে, আমাকে আরেকবার সমুদ্র অভিযান করতে হবে। ইটস আ ওয়াইল্ড কল, অর্থাৎ তারা পাগলের মতো বন্যের মতো আমাকে ডাকছে, আমি সেই ডাক অগ্রাহ্য করতে পারি না তো। অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, এবং সেই ডাক এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন ডাক যে সেই ডাক অস্বীকার করার মতো আমার কোনো ক্ষমতা নেই, তা কিছুতেই অস্বীকার করা যাবে না। দ্যাট মে নট বি ডিনাইড, তা কিছুতেই অস্বীকার করা যাবে না। And all I ask, তাহলে আবার আমাকে যদি সমুদ্র যাত্রা করতে হয়, and all I ask is a windy day, তাহলে আমার এমন একটা দিন চাই, আমি এমন একটা দিনে সমুদ্র যাত্রা করতে চাই, জাহাজ নিয়ে পাড়ি দিতে চাই সমুদ্রে। দিনটা যেদিনে প্রবল বাতাস বইবে, আমার কোনো কষ্ট করতে হবে না, আমি পালটা খাটিয়ে দেব, আর হাওয়ার স্রোতে বা হাওয়ার আঘাতে আমার জাহাজকে আপনা আপনি ঠেলে নিয়ে চলে যাবে। উইথ দ্য হোয়াইট ক্লাউড স্কাই, উপরে সাদা মেঘের দল ভেসে বেড়াবে। And the flowing spray, and the blown spume, and the seagulls cry, and the flowing spray, and the blown spume, and the seagulls cry, উপরে শঙ্খচিলের দল, তারা কন্টিনিউয়াসলি বা ক্রমান্বয়ে তারা চিৎকার করে যাবে, টিকে যাবে। ওদিকে সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস আর তরঙ্গ বিঘাতে বা ঢেউয়ের আঘাতে জলের মধ্যে যেহেতু ফসফরাস থাকে, সেই কারণে প্রচুর পরিমাণে ফেনা জমে ওঠে। তো সেই ফেনা জমতে থাকবে, আর তার সাথে সাথে প্রবল জলোচ্ছ্বাস হবে সমুদ্রের তীরে। I must go down to the seas again. না, আমাকে আবার সমুদ্রে যেতেই হবে। To the vagrant gypsy life, ওই ভবঘুরেদের মতো, জিপসিদের মতো। জিপসি জানো? রোমানিয়ার লোকেদের জিপসি বলা হয়। ইউরোপের একটা কান্ট্রি আছে, ছোট্ট দেশ, তার নাম হচ্ছে রোমানিয়া। তো রোমানিয়ার এক ধরনের বাঞ্জারা টাইপের একটা গোষ্ঠী থাকে। আমাদের রাজস্থানে যেমন বাঞ্জারা একটা গোষ্ঠী আছে, এরা কি করে, ভবঘুরে, এদের নিজস্ব কোনো, দে লিড এ নোমাডিক লাইফ, নোম্যাডসদের মতো, ভবঘুরেদের মতো, যাযাবর এক ধরনের। এরা কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না, এদের নিজস্ব কোনো স্থায়ী ঘর বাড়ি নাই। এরা এক জায়গায় কিছুদিন থাকে, তারপরে আবার সেখান থেকে অন্যত্র তারা সংসার নিয়ে উঠে যায়।
vagrant gypsy life. তো কবিও এই ভবঘুরে জিপসিদের যে জীবন, সেই জীবনকে ভীষণ পছন্দ করেন। ওই রকমই জীবন যাপন তিনি করতে চান। তো দ্য গার্লস ওয়ে, যে পথে ওই সিগালগুলো, শঙ্খচিলগুলো উপরে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে, ওদের পথ ধরেই, অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, যে পথে তিমি মাছ সাঁতরে গেছে, where the winds like a whetted knife, অত্যন্ত ধারালো সান্দোয়া ছুরির মতো, যেখানে তীব্র হাওয়ার ফলক এসে মনে হচ্ছে যেন ওই ছুরির মতো গায়ে আঘাত করছে। and all I ask, আর সেই রকম একটি আবহাওয়া বা পরিমণ্ডলের মধ্যে আমার সমুদ্র যাত্রা করতে চাই। আর সেই সমুদ্র যাত্রা করার জন্য আমার সবচাইতে বেশি দরকার যেটা, and all I ask is a merry ear from a loving fellow rover. A merry ear from a loving fellow rover. যে মজাদার গল্প বলে, মেরি মানে মজাদার, ইয়ার মানে টেল, অর্থাৎ গল্প, টিএলই টেল মানে গল্প, from a loving fellow rover, যে সদা হাস্যমান, হাসিয়ে সবাইকে হাসি খুশি রাখে, যে হাসি মজার মজার গল্প বলে। বা এখানে ফেলো রোভার মানে হলো অ্যাকম্প্যানি, অর্থাৎ একা একা তো সমুদ্র যাত্রা করতে ভালো লাগবে না, তাই লেখক চাইছেন তার যদি একটা সঙ্গী থাকে, তার ওই একাকিত্ব কাটানোর জন্য তার একটি সঙ্গীর দরকার আছে। এই দীর্ঘ সমুদ্র পথে একা একা তিনি অত্যন্ত বোর ফিল করতে পারেন বা তিনি নিঃসঙ্গ বোধ করতে পারেন। সেই কারণে তার সেই সদা হাস্যমান সঙ্গীটি তাকে মজার মজার গল্প বলে সবসময় খুশি রাখবে। and quiet sleep and a sweet dream when the long trips over. আর এই দীর্ঘ যাত্রা পথ যখন শেষ হবে, তখন দরকার কি, তখন সবচাইতে বেশি দরকার যেটা, সেটা হলো একটি নিস্তব্ধ ঘুম বা নিঝুম একটি শান্ত একটি ঘুম দরকার। আর সেই ঘুমের মধ্যে একটা সুন্দর মধুময় একটি স্বপ্ন। আমার ক্লিয়ার? বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো তো? ওকে। এরপরেও যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় তোমরা আমাকে জানিও। তাহলে তোমরা একটা কাজ করবে, এই কম্প্রিহেনশনের যে এক্সারসাইজ গুলো রয়েছে, দেখো পেজ নাম্বার 50, পেজ নাম্বার 50 এবং পেজ নাম্বার 51, হ্যাঁ, যে রাইটিং অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, এইটা তোমরা অবশ্যই তাহলে 50, 51, 52 দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক। এই এক সপ্তাহে তোমরা এই কবিতাটা তৈরি করবে এবং 50, 51, 52 যে কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে, along with writing activities, grammar videos, everything, তাহলে this will be your homework. Page number, pages from 15 to 52, 52.
ওকে, এটা তোমরা করে ফেলো। নেক্সট উইক আবার দেখা হবে তোমাদের সঙ্গে।